আজ থেকে দেশ জুড়ে চালু নয়া জিএসটি। পুজোয় মধ্যবিত্তের জন্য বড় বোনাস। নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। ইঙ্গিত নিয়ে আমি নিবেদিতা, আমার সঙ্গে সহকর্মী সুপ্রিয়া। আজ এক ঘন্টা এই বিষয়ে আলোচনা করব এবং সাধারণ মানুষ এই জিএসটির ফলে কতটা উপকৃত হবেন, সাধারণ মানুষ এই জিএসটিতে কতটা লাভবান হবে সে বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, আজ থেকে শুরু হলো নয়া জিএসটি, অর্থাৎ এতদিন যে জিএসটি চলতো সেই জিএসটি আজ থেকে কিন্তু একেবারে পরিবর্তন করা হলো। অর্থাৎ এতগুলো চারটে যে স্ল্যাব ছিল সেখান থেকে কমে কিন্তু এখন দুটো স্ল্যাব হয়ে গেল। কিন্তু আদতে এই জিএসটি হার কম করায় সাধারণ মানুষ কি উপকৃত হবেন? কিন্তু কেন এই জিএসটি হার কম করা হলো এই বিষয়ে কিন্তু আলোচনা করব। সুপ্রিয়া, একেবারে আমার সহকর্মী যেমনটা বললো, আজ থেকেই কিন্তু অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নির্দেশেই কিন্তু আজ সেই মহক্ষণ শুভক্ষণ, যেখানে আজ থেকে লাগু হবে সেই জিএসটির কর, যেখানে মাত্র 4টের পরিবর্তে দুটো জিএসটির স্ল্যাব তৈরি হয়েছে। আর একটি, যেমনটা আমরা জানিয়েছিলাম, যে 40%, যেটা একেবারে বড় বড় প্রোডাক্টের জন্য, যেসব লাক্সারিয়াস প্রোডাক্ট রয়েছে সেই কারণেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এই ঘটনায় বা এই নির্দেশের পরেই কিন্তু এই সূচনা হয়েছে, যেখানে মধ্যবিত্তেরা একেবারে পকেটে টান পড়বে না। কারণ আমরা জানি পুজোর মরশুমে অনেক খরচা রয়েছে, অনেক কিছু জিনিসের দাম বেড়ে গেলে সেই মধ্যবিত্তের পকেটে কিন্তু টান পড়ে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই কর যখন একেবারে নিম্নতম করা হয়েছে, মাত্র দুটি স্ল্যাবে রাখা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পুজোর মরশুমে কিন্তু একটা বড় বোনাস মধ্যবিত্তের, এটা কিন্তু বলাই চলে। কিন্তু প্রশ্ন কিন্তু একটা জায়গায়, আজকে কিন্তু আমরা ইঙ্গিত দিব এই প্রশ্নই, যে কেন জিএসটির হার কমানো হলো, কেন 4টে স্ল্যাবের বদলে মাত্র দুটি স্ল্যাব করা হলো। 8 বছর ধরে যে ট্রেনটা চলে আসছিল, যে জিএসটির 4টি স্ল্যাব চলে আসছিল, কেন তড়িঘড়ি এটাকে মাত্র দুটি স্ল্যাবের আয়তায় আনা হলো, সেই ঘিরে কিন্তু অনেক প্রশ্ন, নানাবিদদের নানা মত আমরা দেখিয়েছি এবং দেখাচ্ছি। তারপরে আমরা জানি যে পুজো একেবারে দোরগড়ায়, আর কয়েকটা দিন পরেই পুজো। এই পুজোর মরশুমে একদিকে যেমন বোনাস, অন্যদিকে কি অন্য কথা বলছে, এমনটাও কিন্তু ইঙ্গিত দেওয়ার আজকে আমরা চেষ্টা করব। নিবেদিতা, বেশ, তুমি যেমনটা বললে, এই যে পুজোর মরশুমে জিএসটি হার কমে যাওয়ায় সাধারণ মানুষ কিন্তু এবার লাভবান হবে। অর্থাৎ আমরা যে কথা বলবো, উৎসবের মরশুমে জিএসটি কমে যাওয়ায় মানে কিছুটা বাড়তি পাওনা, সাধারণ মানুষের পকেটে কিছুটা বাড়তি পাওনা হবে। এবং আমরা কথা বলবো যারা ঘুরতে যেতে পছন্দ করে, অর্থাৎ হোটেল এবং বিভিন্ন ট্যুরিস্ট স্পটে যারা যেতে পারে, সেখানে হোটেলের দাম খরচ কম হওয়ায় কিন্তু এবার যে পর্যটন শিল্প, সেখানেও কিন্তু আমরা একটি বুস্ট আপ দেখতে পাবো। সাধারণ মানুষ এবার পর্যটন কেন্দ্রগুলিতে আরও যাবেন এবং কোথাও না কোথাও এর লাভবান কিন্তু দেশ হবে। পর্যটন কেন্দ্র যথেষ্ট উন্নত হলে বুস্ট আপ কিন্তু ভারতের অর্থনৈতিক দিক থেকেও হবে। কিন্তু প্রশ্ন আবারও একটাই উঠছে, যে এই জিএসটি হার কেন হঠাৎ কমানো হলো, সে বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখবো, মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ প্রধানমন্ত্রী চাইতেন মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত করতে, এবং তারই উদ্যোগে এই প্রচেষ্টা, যেখানে ছোট থেকে যুবক যুবতী থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে, মহিলা এবং কৃষকরা, তারা যাতে প্রত্যেকে স্বনির্ভর হতে পারে, তারা যাতে আত্মনির্ভর হতে পারে, সেই জন্যই এই পদক্ষেপ। কিন্তু এর পেছনে যদি আমরা আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করি, তাহলে আমরা বলতে পারি, এই যে মেক ইন ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, এই মেক ইন ইন্ডিয়াই কি সেই মেক ইন ইন্ডিয়া যার জন্য এই জিএসটি কম করা হলো? অর্থাৎ প্রশ্ন উঠছে, জিএসটি কম করার পেছনে কারণ কি? কারণ যদি আমরা বলি, তাহলে বলা যেতে পারে এর সঙ্গে ট্যারিফ ওয়ার, অর্থাৎ কর হার যে বৃদ্ধি করা হচ্ছে তার কিন্তু কথা বলা হচ্ছে। করের যে সংঘর্ষ আমরা দেখেছি, এর আগে আমেরিকার সঙ্গে করের কিন্তু একটি সংঘর্ষ চলছিল ভারতের, সেই ট্যারিফ ওয়ারের মাঝখানে এই জিএসটি হার কম করায় ভারত সরকারের এর পেছনে কিন্তু অনেক কারণ রয়েছে। সেই কারণগুলির মধ্যে অন্যতম ভিসা সমস্যা হচ্ছিল বহু কর্মীর, অর্থাৎ ভারতে যেসব কোম্পানিগুলো রয়েছে, যে কোম্পানিগুলো আমেরিকাতেও রয়েছে, সেই কোম্পানিগুলো ভারত থেকে যখন আমেরিকায় যাবে, সেক্ষেত্রে ভিসা কিন্তু প্রচণ্ড বেড়ে যেত। কারণ আমরা জানি আমেরিকা যথেষ্ট পরিমাণ ট্যারিফ আমাদের উপরে লাগিয়ে রেখেছে, যেখানে পাকিস্তানকে তারা যথেষ্ট কম ট্যারিফ করছেন, কিন্তু ভারতের কাছে তারা ট্যারিফ বেশি নিচ্ছেন, বেশি শতাংশ নিচ্ছেন, এমনটা কিন্তু আমরা জানি। সেক্ষেত্রে আমেরিকা থেকে, অর্থাৎ ভারত থেকে যখনই আমেরিকাতে যাচ্ছে কাজ করার ক্ষেত্রে কিংবা কোনো আমদানি রপ্তানির ক্ষেত্রে, সেক্ষেত্রে ট্যারিফ বেশি হওয়ায় যথেষ্ট শুল্ক দিতে হচ্ছে ভারতকে। সেক্ষেত্রে এই শুল্ক এবার যদি ভারতেই কম করা হয়, তাহলে ভারত আরও বেশি বুস্ট আপ হবে। অর্থাৎ যারা স্টার্ট আপ করবে, নতুন ব্যবসা যারা করবে, সেই কোম্পানিগুলোর কথা বলছি, যারা আমেরিকাতে এতদিন কাজ করতো, তারা যাতে ভারতেই কাজ করতে পারে, তার জন্য কোথাও না কোথাও এই শুল্ক হার যথেষ্ট কম করা হচ্ছে। অর্থাৎ
করের লড়াই এবং স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টের জন্য এই পদক্ষেপ। বিগ ফোর্ট, যেমন কথা বলছিলাম, বিগ ফোর্ট আমেরিকা থেকে যেগুলো অপারেট করছে দেশের মধ্যে যাতে তারা আসতে পারে, তার জন্যই কিন্তু এই উদ্যোগ, এমনটা কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে। সুপ্রিয়া। একেবারে আমার সহকর্মী যেমনটা বলেছে, এই ট্যারিফ নিয়ে একটা কথা বললো আমার সহকর্মী, সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন এই বিমার এই হারটা একেবারে করের যে হারটা কমিয়ে দেওয়া হয়েছে, সেই কমানোর ক্ষেত্রে কি একদিকে দেখা যাচ্ছে যে ভারতে যারা বিজনেসম্যানরা রয়েছেন তারা কিন্তু ভারতেই থাকতে পারবেন, ভারতেই বিজনেস করতে পারবেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারত আরও গ্রো করবে, সেই কারণেই কি এই কর কমানো হয়েছে, এমনটা কিন্তু একটা সম্ভাবনা থাকতেই পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেমন দেখেছি জীবন বীমা, স্বাস্থ্য বীমা, যেটা গুরুত্বপূর্ণ, যেসব মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে বা নিত্য যেসব মানুষ যারা সাধারণ মধ্যবিত্ত যারা রয়েছে তারা কিন্তু সঞ্চয়ের জন্য এই সব জিনিস করে রাখেন, যাতে তাদের অদূর ভবিষ্যতে জানে না কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেসব জীবন বীমা, স্বাস্থ্য বীমা রয়েছে সেক্ষেত্রেও করের ধার্য একেবারে কম করা হয়েছে। যেসব আপনাদেরকে বড় বড় প্রোডাক্টের কথা বললাম, কারণ অনেক বিজনেসম্যানরা রয়েছেন যাদের প্রচুর পরিমাণে কর দিতেই কিন্তু যেসব ব্যবসার যে স্টার্ট আপ করবেন সেখানে কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়, কারণ করেই দেখা গেছে অনেকটা পরিমাণ টাকা তাদেরকে দিয়ে দিতে হয়। যেমন আমার সহকর্মী বলেছে, বিদেশের একটা ব্যাপার, যেমন আমাদের ভারত থেকে যখন কোনো পণ্য যাবে বিদেশে সেক্ষেত্রে ভালো একটা কর দিতে হবে, কারণ আমরা আগেই দেখেছি ট্রাম্প কিন্তু আমাদের ওপর, ভারতের ওপর 50%, প্রথমে 25, তারপরে আবার 25% ট্যারিফ লাগিয়েছে, অর্থাৎ কর লাগিয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন এই ভারতেই এই করের প্রভাবটা একদম কমিয়ে দেওয়া হলো, 4টি স্ল্যাব থেকে মাত্র 2টিতে আনা হলো, সেক্ষেত্রে সাধারণ মানুষের যেমনটা লাভবান হবেন, একদিকে দাঁড়িয়ে কিন্তু ভারতের অর্থনীতিও আরেকটাও স্টার্ট আপ করতে পারে, কারণ ভারতে অনেক তাবড় বিজনেসম্যানরা রয়েছেন, অনেক ভালো বিজনেসম্যানরা রয়েছেন যাদেরকে বিদেশে গিয়েও কিন্তু সেই বিজনেসটা স্টার্ট আপ করতে হয় কখনো কখনো দেখা গেছে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে যখন এখানেই এই করটা একেবারে কমে গিয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো একটা দিকে দেখা যাচ্ছে যে বড় বড় বিজনেসম্যানরা কিন্তু তাদের স্টার্ট আপটা ভারতবর্ষে বসেই করতে পারবে। এবং ভারতের আরেকটা ব্যাপার, যেসব শেয়ার মার্কেটগুলো রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেক লাভবান হবে। এখন দেখার বিষয়, এই যে কর যে লাগু হয়েছে আজ থেকে 22শে সেপ্টেম্বর, পুজোর আগেই যে একটা বাড়তি বোনাস, যেমন আমরা কালকে দেখিয়েছি প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেখানে কিন্তু তিনি এই ট্যারিফের বা এই করের যে জিএসটি যে লাগু হয়েছে তা ব্যাপারেও কিন্তু তিনি কথা বলেছেন। যুব সমাজকে বলেছেন যে তাদের অনেক উন্নতি হবে, কারণ যেহেতু এখানে একেবারে করটা কম রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে জিএসটি একদম কম করা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে যুব সমাজে যে নতুন প্রজন্ম রয়েছে তারা আরও তাদের বিজনেস আরও স্টার্ট আপ করতে পারবে, গ্রো আপ করতে পারবে, যদি তাদেরকে ট্যাক্স কম দিতে হয়। কারণ আমরা দেখেছি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে ট্যাক্স দিতে হতো, যেমন স্কুলের যেসব বই খাতা পেন্সিল থেকে শুরু করে বিভিন্ন জিনিস সেগুলো কিন্তু দেওয়া হতো, সেখানেও ট্যাক্স দিতে হতো। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই কারণেই যে স্কুলের যেসব অভিভাবক বা শিশুরা রয়েছে, যেসব পড়ুয়ারা রয়েছে, তাদের কিন্তু অনেকটাই উপকৃত হবে। নিবেদিতা। বেশ, তুমি যেমনটা বলছো ক্ষমা করবা সুপ্রিয়া, যে এই যে ট্যারিফ ওয়ারের কথা আমরা বলছি, পাশাপাশি এই নতুন জিএসটি লাগু করার ক্ষেত্রে আগামী দিনে সাধারণ মানুষ কতটা লাভবান হবে তার দিকে তো সেদিকে তো প্রশ্ন রয়েছে। তবে অনেক সময় আমরা কি দেখতে পাচ্ছি, আজ থেকে যে এই নতুন জিএসটি লাগু করা হয়েছে, অথচ সাধারণ মানুষ যখন তারা বাইরে যাচ্ছেন, সাধারণ মানুষ যখন তারা বাজারে যাচ্ছেন, পুরনো জিএসটিতেই তাদের দিতে হচ্ছে। আমরা কিন্তু আজও দেখেছি এমন বিভিন্ন জায়গায় কিন্তু খবর উঠে এসছে যেখানে আজ থেকে নয়া জিএসটি প্ল্যানের আওতায় আনার কথা ব্যবসায়ীদের, সাধারণ মানুষের, সেখানে কিন্তু তারা পুরনো প্যাটার্নই ফলো করছেন। কিন্তু কেন করছেন? সেখানে দাঁড়িয়ে ব্যবসায়ীরা তারা বলছেন যে আমরা যে আগে জিনিসপত্রগুলো এনেছিলাম, আমরা তো 18%, 40% দিয়েই এনেছিলাম, সেগুলো তো এখনো বিক্রি হয়নি, সেগুলো তাহলে কি হবে? তাই তারা বলছেন, ব্যবসায়ীরা সাধারণ মানুষকে অনুরোধ করে বলছেন আমাদের আগে যেসব পুরনো প্রোডাক্টগুলো ছিল সেগুলো আগের জিএসটি অনুযায়ী ধার্য করা হবে, যখন নতুন প্রোডাক্ট আসবে তখন থেকে নতুন জিএসটি ধার্য করা হবে, এমনটা ব্যবসায়ীরা বলছেন। অপরদিকে আমরা যদি সরকারের কথা বলি, তাহলে সরকারের পক্ষ থেকে কিন্তু একেবারে নির্দেশ দেওয়া হয়েছে, কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যে আজ থেকে লাগু হবে, আজ থেকেই লাগু হবে, পুরনো প্যাটার্ন ফলো হবে না। সেক্ষেত্রে কিন্তু একটি দ্বন্দ্ব, একটি দ্বিধা আমরা দেখতে পাচ্ছি, ব্যবসায়ীদের একদিকে সরকারের। তাহলে মানুষ করবে তো করবে কি? সাধারণ মানুষ কোথাও না কোথাও হেনস্থা
হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, পাশাপাশি ব্যবসায়ীরাও কোথাও না কোথাও বিভ্রান্ত হয়ে যাচ্ছে। প্রশ্ন কিন্তু এখানেও উঠছে যে আগের পুরনো প্যাটার্ন যদি ফলো করা হয় তাহলে সেই প্যাটার্ন অনুযায়ী যে জিএসটি ধার্য করা হয়েছে এবং এখন যা ধার্য করা হচ্ছে, যদি আমরা কথা বলি 5% এখন যেটা ধার্য করা হয়েছে, আগে সেটি 12%, 18% দিতে হতো। সেক্ষেত্রে এই যে এত বড় গ্যাপ 5 থেকে 18, 5 থেকে 12%, এই গ্যাপটা পূরণ করতে গেলে যে ব্যবসায়ীরা তারা যদি বলে সাধারণ মানুষকে যে আমরা 18%ই জিএসটি নিব, অথচ তারা সরকারকে জিএসটি কত দিচ্ছে? 5%। মাঝখানে এত বড় যে গ্যাপ রয়েছে সেটি তো তাদের পকেটে যাচ্ছে। এই দিকেও কিন্তু সরকারকে খেয়াল রাখতে হবে, কারণ সরকার সাধারণ মানুষের কথা ভেবেই এই নয়া জিএসটি লাগু করেছে, যাতে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে নিজের জীবনযাপন পরিচালন করতে পারে, যাতে মধ্যবিত্ত আর বেশি তাদেরকে ভাবতে না হয়, নিজের ইচ্ছে অনুযায়ী তারা যেন করতে পারে, কিছুটা হলেও সাশ্রয় যাতে হয়, এবং যারা দরিদ্র রয়েছে তারা সবসময় অ্যাডজাস্টমেন্টের জীবনযাপন তাদেরকে দেখা যায়, সেই অ্যাডজাস্টমেন্ট যাতে না করতে হয়। ছোট ছোট জিনিস, পুজোর আগে ছোট ছোট জিনিসে যেসব উপহার আমরা একে অপরকে দিয়ে থাকি, সেই ছোট ছোট জিনিস যাতে তারা কিনতে পারে, সরকারের এই উদ্যোগ। কিন্তু কোথাও না কোথাও সরকারের এই উদ্যোগ কোথাও না কোথাও বুড়ো আঙুল দেখাচ্ছে অসাধু ব্যবসায়ীরা, সেদিকেও কিন্তু সরকারকে নজর রাখতে হবে। এমনটাই কিন্তু বড় প্রশ্ন উঠছে, আদতে সরকার সেই দোকানগুলো, সেই ব্যবসায়ীদের কিভাবে চিহ্নিত করবে, সেদিকে কিন্তু একটি বড় ইঙ্গিত মিলছে। সুপ্রিয়া, একেবারে আমার সহকর্মী যেমনটা বলেছে যে আমরা আপনাদেরকে গতকাল দেখিয়েছিলাম সাধারণ মানুষকে বলছে, সাধারণ মানুষ কিন্তু বলছে, কিছু কিছু মানুষ অ্যাপ্রিসিয়েট করছে যে না, জিএসটি যদি কমিয়ে দেওয়া হয় তাহলে অনেকটাই তাদের আয়ত্তের মধ্যে জিনিসপত্র আসবে। কিন্তু অন্যদিকে কিন্তু অনেক সাধারণ মানুষই বলেছে এটা কি শুধু ভোট আসার আগে একটা মহড়া, মানুষকে কি একটা মহড়া দিচ্ছে, এমনও কিন্তু বিভিন্ন সাধারণ মানুষ বলেছেন। তাহলে ভাবুন, যেখানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করে দিয়েছিলেন 56তম সম্মেলনে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষ কিন্তু বিশ্বাস করতে পারছেন না, কারণ এমনটাই হয়ে গিয়েছে ভারতবর্ষের সিনারিও, এমনটাই হয়ে গিয়েছে ভারতবর্ষের সিনারিও, যেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ এই সুন্দর জিনিসটাকে, উপহারটাকেও কিন্তু গ্রহণ করতে ভয় পাচ্ছেন। কেন ভয় পাচ্ছেন? আমরা বিগত দিনে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে একের পর এক জিনিসপত্র হয়ে গিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষ কিন্তু এখনো ভয় ভীতিতে আছে যে এখন যে নতুন জিএসটি লাগু হয়েছে সেটাকে সত্যিই কার্যকর হবে। কারণ যেমন আমার সহকর্মীটা বলল, অসাধু ব্যবসায়ী তারা তো অবশ্য রয়েছে, কারণ তারা নিজের কার্যসাধ্যি করার জন্যই কিন্তু আবারও সাধারণ মানুষের থেকে সেই আগের পুরনো স্ল্যাবের টাকাগুলোই নেবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষকে বেশি টাকা দিতে হবে, কারণ যেহেতু সরকার কিন্তু আজ থেকে নির্দেশিকা জারি করে দিয়েছে 22শে সেপ্টেম্বর, একেবারে কাটায় কাটায় বলেছে যে 22শে সেপ্টেম্বর অর্থাৎ পুজোর আগে, কারণ পুজোর আগে একেবারে বাড়তি বোনাস দিতে চেয়েছিলেন জনসাধারণকে, সাধারণ মানুষকে, খেটে খাওয়া মানুষকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছু কিছু মানুষ কিন্তু এখনো বিভ্রাটের মধ্যে রয়েছেন, বিভ্রান্তিতে রয়েছেন। আমরা বিভিন্ন জিনিসপত্রের দাম যদি আপনাদেরকে বলি, আমি একটু বলবো যে টেক্সট প্লেট রাখতে, যে কি কি জিনিসের দাম কমেছে, একটু টেক্সট প্লেট রাখবো আপনাদের সামনে। যেখানে নতুন জিএসটি কাঠামো কি থাকছে কোন স্ল্যাবে, আপনাদেরকে আবার জানাচ্ছি যে নতুন যে জিএসটি কাঠামো লাগু হয়েছে সেখানে 5% জিএসটি স্ল্যাব সাধারণ মানুষের প্রয়োজনীয় পণ্য, যেখানে মাথার চুলের তেল রয়েছে এই স্ল্যাবে, যেখানে দুটো স্ল্যাব যেমন হয়েছে, যেমন 5%, এদিকে 18%। সাবান, শ্যাম্পু, রান্নাঘরের সামগ্রী থেকে শুরু করে মহিলাদের পনির, দুধ, রুটি, পরোটা, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলোর দাম, যেমন চুলের তেল, শ্যাম্পু, টুথপেস্ট, টয়লেট সাবান, বার, টুথব্রাশ, সেভিং ক্রিম, যেমন আগে ছিল 18%, এখন আজ থেকেই কিন্তু 5% ধার্য করা হবে। যেমনটা সুপ্রিয়া তুমি বললে, আমরা এবার দেখবো মাখন, ঘি, পনির, দুগ্ধজাত পণ্য আগে 12% ছিল, এখন 5%। অর্থাৎ সুপ্রিয়া বলা যেতে পারে সাধারণ মানুষের একেবারে হাতের নাগারে কিন্তু সবকিছু তারা পেয়ে যাবেন। প্রয়োজনীয় জিনিস এখন কিন্তু একেবারে তারা পাচ্ছেন। প্রি প্যাকেজ করা নমকিন, ভুজিয়া, মিশ্রণ আগে 12% ছিল, এখন তা 5%। অর্থাৎ প্রতিটি জিনিস সাধারণ মানুষ যা চায়, মধ্যবিত্ত যা চায়, প্রতিটি তাদের হাতের নাগারে। বাসন আগে 12% ছিল, এখন তা হয়েছে 5%। আমরা দেখাচ্ছি কি কি জিনিসপত্র জিএসটি কমেছে। খাবারের বোতল, শিশুদের জন্য ন্যাপকিন,
ক্লিনিক্যাল ডাইপার সেগুলি কিন্তু আগে 12% ছিল, এখন 5% করা হয়েছে, যাতে সাধারণ মানুষ মধ্যবিত্ত প্রত্যেকে যাতে উপকৃত হয়। সেলাই মেশিন এবং যন্ত্রাংশ আগে 12% ছিল, এখন তা হয়েছে 5%। উৎসবের মরশুমে পুরোপুরি কর শূন্য হয়েছেও একাধিক জিনিস, সেগুলোও আমরা দেখাবো একে একে। আবার দেখাচ্ছি চুলের তেল, শ্যাম্পু, টুথপেস্ট, অয়েলের সাবান, বার, টুথব্রাশ, শেভিং ক্রিম আগে 12%, এখন 5%। সুপ্রিয়া, যে বিষয়ের দিকে আমরা নজর রাখছি, একে একে জিনিসের দাম কিন্তু কমে গেছে একেবারে। পুজোর আগে, এবং এতেই সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, মধ্যবিত্ত উপকৃত হচ্ছে। কিন্তু প্রশ্ন কিন্তু একটাই উঠছে যে এই জিএসটি কম করায় আদতে কি সাধারণ মানুষ উপকৃত হবে? সরকার যেমন বলছে যে এখন হাতের কাছে সব চলে আসবে, সঞ্চয় হবে, সঞ্চয় করতে সক্ষম হবে মধ্যবিত্ত, কিন্তু আদতে কি তাই হবে? জিএসটি কমাতে সরকারের আয় কতটা হবে, আগামী দিনে ভারত কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে পরিকাঠামো চলবে, পুরো বিষয় কিন্তু বড় প্রশ্ন, বড় ইঙ্গিত কিন্তু মিলছে। সুপ্রিয়া, একেবারেই আমরা যেমনটা আপনাদেরকে গ্রাফিক্সের মাধ্যমে দেখিয়েছি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছে অর্থনীতিবিদ সুবর্ণ মৈত্র। সুবর্ণবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আমরা যে একেবারে যেই খবর বা যে বিষয় আলোচনায় রেখেছি, জিএসটি আজকে থেকেই কিন্তু যে 4টি স্ল্যাব ছিল তার 2টিতে আনা হয়েছে, একেবারে আজ থেকেই লাগু হয়েছে। কতটা উপকৃত হবেন সাধারণ মানুষ, আপনি কি বলছেন? আমি আপনাদের প্রথমেই আপনাদেরকে এবং যারা ট্রাইব টিভির দর্শক আছেন তাদের আমার নমস্কার জানাচ্ছি। নবরাত্রির আজকে প্রথম দিন, সেই শুভেচ্ছাও জানাচ্ছি। আমার নামটা সুপর্ণ, সুবর্ণ নয়, ওটা সুপর্ণ হবে, সুবর্ণ নয়। এক, দুই হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী গতকাল দেশের সমগ্র জনসাধারণের প্রতি একটি বার্তা দিয়েছেন যে আজ থেকে এই যে 2017 সালে যে পণ্য পরিষেবা কর, মানে বিভিন্ন আগের যে প্রক্রিয়াগুলো ছিল সেখান থেকে সরে গিয়ে 2017 যে পণ্য পরিষেবা কর 1 জুলাই শুরু হয়েছিল, সেখান থেকে 8 বছর পেরিয়ে এসে আজকের থেকে পণ্য পরিষেবা কর 2.0 সেটা শুরু করার একটা বার্তা দেন। এবং যেটা মূলত এতক্ষণ ধরে আপনারা খুব সুন্দরভাবে সাধারণভাবে দেখাচ্ছিলেন, যে চেষ্টা করা হয়েছে যে বেশিরভাগ জিনিসই দুটো মাত্র স্ল্যাব রাখা। আমি অন্য স্ল্যাবটার আলোচনাটা এখন করছি না, কিন্তু বেশিরভাগ জিনিসই 5% স্ল্যাবের আওতায় নিয়ে আসা হয়েছে, যাতে সাধারণ মানুষ, গরিব মানুষ প্রত্যেকেরই হাতের মুঠোয় জিনিসপত্র থাকে, বিশেষ করে খাওয়া দাওয়ার জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা যাতে তাদের হাতে মানে কেনার তাদের সামর্থ্য হয়, সেটার জন্যই সেটা করা। এখন এটাতে আপনি যেরকম ভাবে বলছেন, এটাতে দুটো প্রশ্ন আছে, আমি সেটা খুব সহজ সরল ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছি। 2017 সালের পূর্বে যখন কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তটা নেন যে তারা পণ্য পরিষেবা কর এই দেশে চালু করবেন, তখন কেন্দ্র সরকার রাজ্য সরকারদের সাথে একটি আলোচনায় লিপ্ত হন। অনেক বছর ধরে তারা আলোচনা করছেন, তার কারণ এই যে কর বাবদ যে রোজগারটা হয় বা প্রত্যেকটা রাজ্য, এখানে কোনো বিশেষ সরকারের কথা বলা হচ্ছে না, এটা সাংবিধানিক পরিকাঠামোতে রাজ্য এবং কেন্দ্রের যে আলোচনা। সুতরাং কর ব্যবস্থা থেকে রাজ্যের যে রোজগার করার যে অধিকারটা ছিল, যে কোনো সামগ্রীর ওপরে কর বলবৎ করে, পণ্য পরিষেবা কর হলে কিন্তু আস্তে আস্তে সেটার অধিকারটা রাজ্যগুলো হ্রাস পাচ্ছে। এবং যখন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বলেন যে আপনারা আপনাদের এই যে অধিকার ছিল এগুলোর ওপরে কর বসানোর, আপনারা যদি এটাকে ছেড়ে দেন তাহলে সে বাবদ আপনাদের যে লোকসান হবে আগামী 5 বছর, মানে 2017 থেকে 2022, আমরা সেটা
পুষিয়ে দেব আপনাদের, সুতরাং আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করুন। এবং এই সহযোগিতার আশ্বাসে প্রত্যেকটা রাজ্য কিন্তু তারা রাজি হন যে এই যে পণ্য পরিষেবা করে তারা যুক্ত হওয়ার জন্যে। এবং 2022 কথা ছিল, কিন্তু 2020 সালে যেহেতু করোনা মহামারী আমাদের সকলকে হয় এবং রাজ্যগুলোর নিজের থেকে অনেক বেশি খরচা করতে হয়, রাজ্যগুলো তখন কেন্দ্র সরকারকে বলেন যে আপনারা যদি সময়সীমাটা একটু বাড়িয়ে দেন। সেই সময়টা বাড়িয়ে কিন্তু আগামী বছর মানে 2026-এর মার্চ 31শে মার্চ গিয়ে সেই আপনার যে কম্পেনসেশনটা যেটা ছিল বা পুষিয়ে দেওয়ার যে ব্যবস্থাটা ছিল রাজ্যগুলোকে, সেটা কিন্তু শেষ হয়ে যাবে। সুতরাং রাজ্যগুলো একদিক দিয়ে কোনো কর আরোপ করতে পারবে না, আবার তারা যে পুষিয়ে দেওয়ার যে টাকাটা তারা পেতেন তারাও কিন্তু সেখানে পাবেন না। সুতরাং এটা একটা সমস্যার জায়গা যে কোনো রাজ্যের তরফ থেকে থাকে। তা সত্ত্বেও যখন রাজ্য এবং কেন্দ্র মিলিত হন, তারা বলেন যে ঠিক আছে, আমরা মনে করছি যে মানুষের হাতে যদি ক্রয় ক্ষমতা বাড়ে, মানুষ আরো বেশি করে কেনাকাটা করবেন, তাতে যদি আমাদের মানে করের হার যদি 5% কমিয়ে দেওয়া যায় 99% জিনিসে, তাহলেও আমাদের রোজগারটা হবে। এবং কেন্দ্রীয় সরকার বলেন যে আমরা যেটা করব, আমাদের প্রায় 48,000 কোটি টাকা মতো আমাদের এই সিদ্ধান্তের জন্য একটা লোকসান হবে। সেটা আমরা আশা করছি বাজার চাঙ্গা হলে সেটা দিয়ে পুষিয়ে যাবে। আমাদের রাজ্যের অর্থমন্ত্রী সেই সেই যে তথ্যটা কেন্দ্রীয় সরকার দিয়েছেন তার সাথে একমত নয়। উনি বলেছেন প্রায় 1,00,000 কোটি টাকা। কিন্তু আমি ওই আলোচনাটাই যাচ্ছি না। আলোচনাটা হচ্ছে রাজ্যগুলোকে নির্ভর করতে হবে, বাজার যদি চাঙ্গা হয় তাহলেই কিন্তু তাদের সেই টাকাটা পূর্ণ হবে। বাজার যদি সে অর্থে চাঙ্গা না হয়, তাহলে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনেই কিন্তু সেই ব্যাপারে কিন্তু তাদের কিন্তু একটা লোকসান হতে পারে। কিন্তু রাজ্যদের একটা বক্তব্য থাকতে পারে যে যে সংবিধানে যেটা এই কেন্দ্রীয় সরকার গত 14 বছর ধরে খুব ভালো করে ব্যবহার করে চলেছেন, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা সেস বসানোর অধিকার আছে। সুতরাং যে কোনো পদার্থ, পেট্রোল বা যে কোনো কিছুতেই ওরা সেস বসিয়ে রোজগার করতে পারেন এবং সেটা কিন্তু রাজ্যদের সাথে বন্টন করার দরকার হয় না। কিন্তু করের টাকাটা হয়তো বন্টন করতে হয়। কেন্দ্রীয় সরকার 58% রাখেন, 41% রাজ্যগুলোকে দেন এবং 1% কনসলিডেটেড ফান্ড এবং ওটাতে আমরা ব্যবহার করি। কিন্তু ওই যে শেষের টাকাটা সেটা কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার পান। তাহলে কল্যাণকর যোজনা সেটা কেন্দ্রীয় সরকারও মানুষদের জন্য করেন, আবার রাজ্য সরকারও করেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের কল্যাণকর কাজ করার ক্ষমতাটা বেশি থাকে, তার কারণ তাদের হাতে অর্থ থাকে, কিন্তু রাজ্য সরকারের কাছে থাকে না। এইটা একটা চিন্তার বিষয়, এক। আর দুই হচ্ছে, আপনি খুব সুন্দরভাবে আপনারা দুজন যে আলোচনাটা করছিলেন, মানুষ একটু সন্দিহান। তার কারণটা হচ্ছে এই যে ধরুন জিএসটি পণ্য পরিষেবা করের হার কমলো, তাহলে কি মানুষ উপকৃত হবেন? হ্যাঁ, হতে পারেন, যদি যদি জিনিসপত্রের দাম না বাড়ে। তার কারণ সরকার তাদের নিজস্ব যে রোজগার মানে পণ্য পরিষেবা কর আরোপ করে সেই রোজগারটা ছাড়া ছেড়ে দিচ্ছেন। কিন্তু যে কোনো কোম্পানি তারা যদি তাদের জিনিসপত্রের দাম না কমান বা বাড়িয়ে দেন, তাহলে যদি আমি আমার পণ্য পরিষেবা করটা 5%ও করি, ধরুন 100 টাকা একটা জিনিসের দাম, আমি এখন 12% বা 18% আমি তার উপরে কর আরোপ করলাম, তাহলে আমার জিনিসটার দাম হবে 118 টাকা। কিন্তু ধরুন ওই 18 টাকাটা কমে আমি ওটাকে 5 টাকা করে দিলাম, তাহলে আপনার 105 টাকা হওয়ার কথা। কিন্তু ওই জিনিসটার দাম যদি 100 টাকা থেকে বাড়িয়ে আপনি 110 করে দেন, তাহলে 110-এর ওপরে আমার 5%টা থাকবে। ঠিক আছে? আচ্ছা, সুতরাং এটা একটা ব্যাপার। দুই হচ্ছে, বড় বড় কোম্পানিরা কিন্তু তারা চেষ্টা করছেন এবং সরকারও, বিশেষ করে ভারতবর্ষের অর্থমন্ত্রী, তারা সেই ব্যবস্থা করছেন যে যাতে যে টাকাটা আজ থেকে কর বাবদ কমেছে, যাতে জিনিসপত্রের দাম কমিয়ে, এবং এফএমসিজি কোম্পানি মানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা অটো কোম্পানি তারা ঠিক করেছেন যে তারা দাম কম করবেন এবং কাগজে আমরা বড় বড় বিজ্ঞাপনও দেখেছি। কিছু কিছু জায়গা আছে, যেরকম ওষুধের ব্যাপারে এখনো যে পুরনো স্টকে যে প্রাইস ট্যাগ আছে সেটাকে কি করে করবেন, সেটা একটা ইস্যু। দুই আর তিন,
অনেক ছোট ছোট প্যাকেটে তারা বলছেন যে আমরা হয়তো স্টিকারটা বদলাতে পারবো না, সেই জন্য আমরা হয়তো একটু ওজনটা বাড়িয়ে দিতে পারি, তার মানে হয়তো 20 গ্রামের চানাচুর দিলে সেটা হয়তো 25 গ্রাম দেব, আর বড় প্যাকেটে হয়তো আমরা জিনিসগুলো করে দেব। সুতরাং মানুষের চিন্তার কোনো কারণ নেই। সরকার, কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই নজরে রাখছেন প্রত্যেকটা জিনিস। আমি যে কোনো রাজ্য সরকার, এটা এইখানকার রাজ্য সরকারের কথা বলছি না, সেটা বিজেপি শাসিত রাজ্য সরকারও হতে পারে, তাদের যে উদ্বেগের কারণটা হচ্ছে, তার কারণ তাদেরকে পুষিয়ে দেওয়ার জিনিসটা আগামী বছর শেষ হয়ে আসছে, এক। দুই হচ্ছে তাদের কর আরোপ করার কোনো ক্ষমতা থাকছে না, কেন 5টা জিনিস বাদ দিয়ে কোনো রাজ্য সরকারের কোনো কিছুতে কর আরোপ করার কোনো ক্ষমতা নেই। তো আশা করা যাচ্ছে কেন্দ্র এবং রাজ্য সবাই মিলে যে সিদ্ধান্তটা নিয়েছেন, মানুষের হাতে, গরিব মানুষের হাতে, মধ্যবিত্ত মানুষের হাতে বেশি পয়সা তুলে দেওয়ার যে একটা প্রচেষ্টা তারা করেছেন, আশা করি যারা যারা কোম্পানিজ আছেন তারাও মানুষকে একটু সাশ্রয় বা একটু স্বস্তি দেবেন, এবং যাতে আরো বিকিকিনি হয়। বিশেষ করে সবাই তাকিয়ে আছেন, অনেকেই তাকিয়েছিলেন যে 22 তারিখ কবে আসবে, নবরাত্রির প্রথম দিন, মহালয়ার পরে আমরা নিশ্চয়ই দেখতে পাবো যে মানুষ নিশ্চয়ই এটাতে লাভবান হবেন। বেশ, সুবর্ণবাবু, আমি নিবেদিতা আপনার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করব। এই যে জিএসটি হার কম হচ্ছে, অর্থাৎ আজকে থেকে লাগু হয়েছে, সেক্ষেত্রে অনেকেই মনে করছেন যে পশ্চিমবঙ্গ নাকি তেমনভাবে লাভবান হবেন না। এর কারণ হিসেবে অনেকে মনে করছেন যে পশ্চিমবঙ্গে পেট্রোল ডিজেলের সেচের দাম বেশি, পাশাপাশি বিদ্যুতের দাম বেশি, সেই জন্য নাকি পশ্চিমবঙ্গ লাভবানের দিক থেকে একটু কম হবে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? না, নিবেদিতা, আমি আপনাকে বলি, আপনি পশ্চিমবঙ্গ মানে কি পশ্চিমবঙ্গ সরকার বলছেন, না পশ্চিমবঙ্গের মানুষের কথা বলছেন? পশ্চিমবঙ্গ মানুষের কথা বলছি। মানুষ কি লাভবান হবে আচ্ছা, পশ্চিমবঙ্গের? হ্যাঁ, আমি সেই জন্যই আপনার থেকে একটু পরিষ্কার করে নিলাম। প্রথম কথা হচ্ছে, আমি যদি মানুষের কথা বলেন, খুব কম জায়গা আছে যে কোনো রাজ্য সরকারের ক্ষেত্রেই কর আরোপ করে টাকা তোলার। তার কারণ তারাও যে যোজনাগুলো করবেন সেটা তো তাদের হট করে যদি এই আঘাতটা লাগে, তাদের তো হচ্ছে। সুতরাং আপনি যে পেট্রোল বা অন্যান্য জায়গায় বললেন, হয়তো দেখবেন যে কিছু কিছু রাজ্যের থেকে আমাদের পেট্রোলের দামটা হয়তো একটু বেশি হতে পারে, আবার হয়তো দেখবেন নিবেদিতা, ভারতবর্ষের অনেক অন্য রাজ্য থেকে আমাদের পেট্রোলের দামটা হয়তো একটু কম। কিন্তু আমি তেল ভরাতে গেলে, আমি তো কেরালায় যদি দাম কম থাকে কেরালায় তেল ভরি, এখানে গাড়ি চালাতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, সুতরাং কিছু কিছু রাজ্যের যে সুবিধে আছে সেই সুবিধেটা আমাদের নিতে হবে, আবার যেখানে সেই যে সুবিধাগুলো পাবো না সেগুলো আমরা নিতে পারবো না। কিন্তু ওই 2-3টে জায়গায় যেখানে রাজ্য কর আরোপ করতে পারেন, সেটা বাদ দিয়ে যে সামগ্রিক পরিকাঠামোটা যদি আপনি দেখেন, তাহলে ভারতবর্ষের যে 143 কোটি মানুষ উপকৃত হবেন বলেই আমার ধারণা। কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, তাদের হয়তো অসুবিধে হতে পারে, তার কারণ আগামী বছর মার্চ মাসে, তার কারণ তাদের যে পুষিয়ে দেওয়ার যে জায়গাটা আছে, তারা প্রায় সব টাকাই পেয়েছিলেন। আরেকটা জিনিস আপনাদের দর্শকদের বলি, যাতে কোনো রাজ্যের যাতে লোকসান না হয়, তার কারণ যখন তারা এই পণ্য পরিষেবা করে, তারা তাদের করেন। এখানে আরেকটা জিনিস বলা হয়, ফিনান্স কমিশন বা অর্থদশ কমিশন, যেটা কনস্টিটিউশন অনুযায়ী এতে তারা বলেন কোন কোন রাজ্যের কি কি পাওয়ার উচিত, এবং দেখা যায় যে এই রকম আর মানে 41% দেওয়ার পরেও যদি দেখা যায় যে তাদের রোজগার আগের রোজগারের থেকে কমেছে, সেই জন্যে আরেকটা জিনিস বলা হয় যে সেখানে হচ্ছে পোস্ট ডেভলিউশন রেভিনিউ ডেফিসিট গ্রান্ট। ধরুন আমি কর বাবদ, আপনি আগে তো 100 টাকা রোজগার করতেন, এখন এই কর বাবদ সবকিছু করার পরে আপনার রোজগার 80 টাকা হচ্ছে, 20 টাকা আপনাকে কেন্দ্রীয় সরকার তারা দিয়ে দেবে, যাতে আগে যে 100 টাকা পেতেন সেই জায়গাতে আপনার কিন্তু যাতে কিছু না হয়। কিন্তু ওই যে 20 টাকা আমি পেয়ে থাকতাম, সেটার যে টোটালটা ছিল, 5 বছর করে করে অর্থ কমিশন থাকে, আবার এবার অক্টোবরে রিপোর্ট দেবেন, যেটা 26 থেকে চালু হবে। তো সেখানে মাত্র 630 কোটি টাকা আমার আর প্রাপ্তি বাকি আছে। সুতরাং হয়তো, মানে আমি এটা বলছি না, কিন্তু হয়তো এই রাজ্য সরকারের কাছে তাদের হাতে পেট্রোল বা যা কিছু আছে, হয়তো তারা 1 টাকা বা 1.5 টাকা দাম বাড়াতেও পারেন বা সেখানেই রেখে দিতে পারেন। তো এই নিয়ে মানে এই নিয়ে চোখ দিয়ে অশ্রু বাইয়ে কোনো লাভ হবে বলে আমি মনে করছি না।
একেবারে সুবর্ণবাবু, আমি সুপ্রিয়া। আর হচ্ছে আমার আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো যে আমরা কিছু কিছু মানুষের দ্বারে গেছিলাম, তো সেখানে গিয়ে তাদের কাছ থেকে আমরা জেনেছি যে কিছু কিছু সাধারণ মানুষ বলছে হ্যাঁ মধ্যবিত্তের জন্য একটা বাড়তি বোনাস পুজোর আগে, কিন্তু কিছু কিছু মানুষ আবার এমনও বলেছেন যে ভোটের আগে কি শুধুই মহড়া দিচ্ছে আমাদেরকে। এই বিষয়টা আপনি কি বলবেন সুবর্ণবাবু? দেখুন, দেখুন, প্রথম কথা হচ্ছে যে সবসময় এই ভোট শব্দটাকে ওই রকম ভাবে নেতিবাচক ভাবে না দেখে ওটাকে ইতিবাচক হিসেবেও দেখতে পারি আমি। তার কারণ প্রথম কথা হচ্ছে ভোট বড় বালাই এই শব্দটা যদি করি, তাহলে মানুষ কিন্তু 5 বছর পর পর তার অধিকার প্রয়োগ করেন এবং তারা সরকারের শুধুমাত্র একটা ছোট্ট ছোট্ট একটা জিনিস নিয়ে তারা করেন না, সামগ্রিকভাবে সরকারের কি দৃষ্টিভঙ্গি, সরকার কোন পথে অগ্রসর হতে চান সেটা সত্যিই তারা করে উঠতে পারবেন নাকি একটা ভাওতা দিচ্ছেন, এগুলো একটা কথা। এবং এটাতে কেন্দ্র এবং রাজ্যের একটা মিলিত সিদ্ধান্ত, তারা সবাই মিলে ঐকমত্য হয়েছেন বলেই কিন্তু আজ থেকে কিন্তু এটা করা গেছে। সুতরাং আজকে শুধু এখানে জিএসটি কাউন্সিল বা পণ্য পরিষেবা করে যে কাউন্সিল আছে, সেখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যারা অর্থমন্ত্রী তারা কিন্তু সেখানকার প্রতিনিধি। যদিও এটার পৌরোহিত্য করেন দেশের অর্থমন্ত্রী, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকেরই একই রকমের বক্তব্য। যদিও কেন্দ্রীয় সরকারের একটা সুবিধা থাকে, কিন্তু এবারও কিন্তু কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারকে, প্রত্যেকটা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, তাদের অর্থমন্ত্রী, তাদেরকে আমি আমার নমস্কার, প্রণাম এবং ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে তাদের সম্মিলিত প্রয়াসে, সম্মিলিত পরিণত চিন্তাধারায় কিন্তু তারা এটা করতে পেরেছেন। আশা করছি যে বাজার চাঙা হবে, মানুষের হাতে পয়সা থাকবে এবং যে লোকসানটা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের হচ্ছে, এবং তারা আশা করেছেন যে বাজার চাঙা হলে সেই লোকসানটা তাদের হবে না। তার কারণ যে কোনো সরকার তারা মানুষের জন্য কল্যাণকর প্রকল্প তারা কিন্তু করের টাকা থেকেই করতে পারেন। সুতরাং আশা করছি সেটা হবে এবং মানুষ বেশি করে বিকিকিনি করবেন। সুতরাং আপনাদের মাধ্যমে আপনাদের একটা দায়িত্ব বর্তায়, আপনারা মানুষকে কিন্তু একটু আশ্বস্ত করবেন, হ্যাঁ, যে সবসময় অত নেতিবাচক চিন্তাধারা না করতে। তারা নিশ্চয়ই দেখবেন কোম্পানিদের ওপরেও নজর রাখছেন সরকার, যে যাতে তারা এই যে সুবিধাটা পণ্য পরিষেবা করের হার কমিয়ে দেওয়া হয়েছে, তারা আবার উল্টো দিকে নাক ঘুরিয়ে যাতে মানে তারা জিনিসপত্রের দামগুলো যাতে আবার না বাড়িয়ে দেন, যাতে অন্য অসুবিধা হয়। তবে যত বাজারে প্রতিযোগিতা হচ্ছে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাজারে প্রতিযোগিতা নামক জিনিসটার কিন্তু একটা একটা জায়গা তৈরি করতে হবে, যাতে কোম্পানিরা চাইলেও যদি দেখে অন্য কোম্পানিটা করছে না, তাহলে কিন্তু তারা করবেন না। এটার উপরেই আমাদের বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। আপনার থেকে আইটি বিষয় জানার চেষ্টা করব। এই যে করের লড়াই আমরা দেখছি, ট্যারিফ ওয়ার, সেখানে আমেরিকা এবং ভারতের বিভিন্ন সময় কিন্তু আমরা লড়াই দেখতে পেরেছি। এরই মাঝে নিজেদের স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টকে ঠিক করার জন্য কি এই শতাংশ অর্থাৎ জিএসটির নতুন হার কমেছে, এটা কি কারণ হতে পারে? কি মনে করছেন? না, আমি এটা খুবই ভালো প্রশ্ন আপনারা, আমি আপনারা যথেষ্ট ভালোভাবে প্রশ্নগুলো করছেন। দেখুন, এই প্রশ্নটাও কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল দেশের অর্থমন্ত্রীকে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কোনো রকম সিদ্ধান্তের জন্যই কি পণ্য পরিষেবা করের আমূল এবং কাঠামোগত বদল হয়েছে। যদিও তারা সেরকমভাবে স্বীকার করতে চাননি, কিন্তু এই কথাটা এড়িয়ে যাবেন বা এড়িয়ে যাওয়া যেতে পারে বলে আমি মনে করছি না। তার কারণ যুক্তিটা হচ্ছে যে আমরা যদি রপ্তানির বাজারটা যদি আমার সংকুচিত হয় এবং দেশের যে প্রায় 143 কোটি মানুষ যারা আছেন তারা এত বিকিনি করছেন, এবং এই বাজারটা পাওয়ার জন্যেই সারা পৃথিবীর মানুষ, কোম্পানিগুলো ভারতবর্ষে তারা দোকান খুলতে চায়, তারা আমাদের থেকে পয়সা নিয়ে যেতে চায়। তাহলে সবাই যদি বাইরে থেকে এখানে এসে আমাদেরকে তাদের পণ্য এখানে বিক্রি করতে পারেন, তাহলে এই যে বিশাল বাজার আছে এর সুবিধে ভারতবর্ষের যে কোম্পানিগুলো আছে তারা কেন নেবেন না? এক। দুই, কিন্তু আরেকটা জিনিস ভারতবর্ষের কোম্পানিদেরকে মনে রাখতে হবে যে শুধুমাত্র স্বদেশি শব্দটা বললেই কিন্তু হবেন না। তার কারণ যিনি ক্রেতা তিনি কিন্তু তুল্যমূল্য বিচার করে দেখবেন যে 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 জিনিসটা
তারা বিদেশি কোম্পানি হলেও যদি এখানে পান এবং আমাদের থেকে উৎকর্ষের মাপদণ্ডে আমাদের থেকে যদি কেউ এগিয়ে থাকেন, তাহলে কিন্তু তারা এই বাজারে তাদেরটাই করবেন। সুতরাং এই দেশে যে কোম্পানিগুলো আছে তাদের একটা সুবিধে আছে, তারা দেশের মাটিকে চেনেন, কিন্তু মাটিকে চিনলেও তাহলে কিন্তু বিদেশি কোম্পানি যেরকমভাবে জিনিসপত্র তৈরি করে এখানে আমাদেরকে করার চেষ্টা করছে, আমরা যদি সেটা না করতে পারি তাহলে কিন্তু মানুষ স্বদেশির আহ্বান জানালেই কিন্তু স্বদেশি জিনিস কিনবেন বলেই আমি মনে করছি না। আরেকটা জিনিস আমি মনে করছি, এই স্বদেশি শব্দটাকে আমরা একটু ভুল ব্যাখ্যা না করে যদি একটু বলি, আমার মনে হয় প্রধানমন্ত্রী যেটা বলতে চেয়েছেন, স্বদেশি মানেই স্বদেশি কোম্পানি শুধু নয়, ভারতবর্ষে যে মেড ইন ইন্ডিয়া মানে বিদেশি কোম্পানিরাও যদি এখানে আপনার ফ্যাক্টরি করে এখানে উৎপাদন করেন এবং এখানে কাজ সৃষ্টি হয়, কর্মসৃষ্টি হয়, এখানে কর দ্বারা আমাদের রোজগার মানে রাজস্ব বৃদ্ধি হয়, তাহলে আমাদের তো কোনো আপত্তি নেই কারোর থেকে সেই জিনিসটা কেনার। সুতরাং আপনার প্রশ্নটি যথেষ্টই সঙ্গত বলে আমি মনে করছি। বেশ, আপনার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করবো, এই যে সুদের হার যে কমে গেছে, এক্ষেত্রে ভারত সরকার আগামী দিনে নিজের আয় কিভাবে বজায় রাখবে, এবং আরেকটি বিষয় জানার চেষ্টা করব, জিনিসপত্রের দাম সস্তা হলে আগামী দিনে কি মুদ্রাস্ফীতি সেটি কি কম দেখতে পারবো, কি মনে করছেন? দেখুন, মুদ্রাস্ফীতির অর্থনৈতিক একটি ব্যাখ্যা আছে এবং বাজারে যখন আমরা ব্যাগ নিয়ে যাই তখন সেটা আরেকটা বাস্তবিকতা আছে। তার কারণ অর্থনীতির ভাষায় দেখা যাবে যে মুদ্রাস্ফীতিটা কিন্তু যতটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা সেটা কিন্তু তারা আপ্রাণ প্রয়াস করছেন, সেটা থাকে। কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যে ধরুন খাদ্যদ্রব্য বা ঊর্জা বা 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 এনার্জি মানে যেটা বিদ্যুৎ, সেইগুলো কিন্তু অনেক সময় কারোর হাতে থাকে না। সেই জন্য স্বাভাবিকভাবেই অর্থনীতিবিদরা যখন মুদ্রাস্ফীতি সম্বন্ধে আলোচনা করেন, এই দুটো তারা তাদের বিষয়বস্তু থেকে বাদ রাখেন। ধরুন কোনো জায়গায় হঠাৎ একটা অপর্যাপ্ত একটা বৃষ্টিপাত হয়ে গেল এবং সেখানে হয়তো ফসল খারাপ হয়ে গেল, বা কোনো জায়গায় হয়তো রাস্তাঘাটের সমস্যা বা কোনো অন্যরকম সমস্যা হলো যাতে কিন্তু জিনিসটা পৌঁছলো না। সুতরাং হঠাৎ বাজারে গিয়ে দেখা গেল যে জিনিসপত্র আমরা একদিকে অর্থনীতিবিদরা বা সরকার বলছেন আমরা মুদ্রাস্ফীতি আছে, কিন্তু অন্যদিকে দেখবো যে হয়তো বাজারে গিয়ে জিনিসটা কালকে 5 টাকা ছিল, আজকে হয়তো 6.5 টাকা দাম হয়ে গেছে। তো সেইখানে কিন্তু মেলানো যায় না। কিন্তু যদি মুদ্রাস্ফীতির জায়গায়, ভারত কিন্তু মুদ্রাস্ফীতির জায়গা থেকে তারা যথেষ্ট ভালো করে করার একটা চেষ্টা করছেন এবং আশা করা যাচ্ছে সেটা করছেন। সুদের যে হারটা আছে সেটাও এমনভাবে করা হচ্ছে যে যাতে আরও বেশি যারা বিনিয়োগকারী, যারা পুঁজি বিনিয়োগ করবেন, তারাও যেন তাদের কাছেও যেন সস্তা হয় টাকা নেওয়াটা, যাতে তারা নিয়ে বিনিয়োগ করতে পারেন। এবং গত বছরও যে আপনার ইনকাম ট্যাক্স বা সেখানেও যেটা যেটা করা হয়েছে, সুতরাং সরকার চেষ্টা করছেন। কিন্তু আরেকটা সমস্যার জায়গা হচ্ছে যে যে কর্মসংস্থান কিভাবে হচ্ছে সেইটার দিকেও কিন্তু একটা সকলেরই একটা নজর রাখতে হবে, সরকারেরও যেন নজর রাখতে হবে, ব্যক্তিদেরও বুঝতে হবে যে তথ্য প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমাদের কাজের জায়গাগুলো বদলে দিচ্ছে। সুতরাং আমরা যদি জিনিসপত্র দাম কমাচ্ছি কিন্তু যদি আমার কর্মসংস্থান বা অর্থনৈতিক সঙ্গতি না থাকে, তাহলে কিন্তু আমি সেগুলোর সুবিধে কিন্তু নিতে পারবো না। সুতরাং ওইটা একটা আলাদা বিষয়, যেটা নিয়ে একটা দীর্ঘমেয়াদী আলোচনার প্রয়োজন বলে আমি মনে করছি। আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাইবো, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যে যুব সমাজের এক্ষেত্রে অনেকটা লাভবান হবে, সত্যি কি তাই? যুব সমাজ এই যখন জিএসটি কমিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে কি যুব সমাজ তাদের নতুন বিজনেস স্টার্ট আপ করতে কি পারবেন, কি মনে করছেন আপনি? আমার মনে হয় যে এই যে পণ্য পরিষেবা কর, সেটা কোনো রকম বয়স মানে না বা কোনো রকম অন্য কিছু মানে না। আমার যেটা মনে হচ্ছে যে এই দুটোকে একসাথে মিলিয়ে ফেললে হয়তো আমি উত্তর দিতে আপনাদের পরীক্ষায় উত্তীর্ণ হব না, কিন্তু যদি ওটাকে আমি একটি আলাদা ওনার ধারণা হিসেবে যদি গ্রহণ করি, আমার মনে হয় উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আজকে অনেকটা বেশি যে নিয়ম শৃঙ্খলা বা ওই যে লাল ফিতের যে ফাঁসটা ছিল, সেটার থেকে দেশ মানে ব্যবসা করার ক্ষেত্রে, ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে অনেকটা ভালো জায়গায় আছে। সরকার বিভিন্ন খাতে এই স্ট্যান্ড আপ ইন্ডিয়া বা স্টার্ট আপ ইন্ডিয়া এগুলোতে
অনেকভাবে তাদেরকে পুঁজি তাদেরকে দিচ্ছেন, এবং মেন্টরশিপ প্রোগ্রামও কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারগুলো চালাচ্ছেন। সুতরাং ওনার মনে হয়েছে যে যারা এই দেশের যুবক যুবতী আছেন তারা এই যে সুবিধাগুলো দিচ্ছেন তারা সেগুলো লাভ ওঠাবেন, এবং তারা শুধুমাত্র তারা কাজ খুঁজবেন না, তারা নিজেরাও আরো 3-4 জন মানুষের কর্মসংস্থান করার জায়গা থাকবেন বলেই প্রধানমন্ত্রীর বিশ্বাস। বেশ, আপনার থেকে আরেকটি বিষয়ে শেষ প্রশ্ন জানার চেষ্টা করবো একেবারে সংক্ষেপে। জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার ক্ষেত্রে যে জিএসটি তুলে নেওয়া হলো, তাহলে আগামী দিনে এই কোম্পানিগুলো কিংবা যারা পলিসি ধারকরা রয়েছে তারা কিভাবে উপকৃত হবেন, একেবারে সংক্ষেপে জানতে চাইবো। দেখুন, জীবন বীমার ক্ষেত্রে আমার মনে হয় যে একটা বড় পদক্ষেপ এতে, কিন্তু এখনো সেরকম স্পষ্টত আমরা বেসরকারি বীমার যে কোম্পানিগুলো আছে তারা বোধহয় এখনো তাদের হিসেবটা মিলিয়ে উঠতে পারেননি। যদিও পাবলিক ইন্স্যুরার যারা আছেন তারা বলেছেন যে তারা সেটা করবেন, কিন্তু যারা বেসরকারি আছেন তারা এখনো সেই হিসেবটা মিলিয়ে উঠতে পারেননি। আমার মনে হয় যে সরকাররা এইসব কোম্পানি যেগুলো বেসরকারি বীমা সংস্থা আছে তাদের সাথে আরো আলাপ আলোচনায় লিপ্ত হবেন, এবং ওই কোম্পানি যদি না করেন আর যদি সরকারি বীমা কোম্পানিগুলো যদি বা রাষ্ট্রায়ত্ত বীমা কোম্পানিগুলো যদি এটা করেন তাহলে হয়তো আস্তে আস্তে গ্রাহক সেই দিকেই ঝুঁকতে পারে। সুতরাং সেটাও নিশ্চয়ই বেসরকারি সংস্থাগুলো মাথায় রাখবেন। তবে সেই অঙ্কটা তারা এখনো করে উঠতে পারেননি, তাদের যথেষ্ট মাথা আছে। আশা করছি যে এই যে সামগ্রিক একটা প্রয়াস হচ্ছে যে দেশের মানুষকে তাদের কষ্ট একটু লাঘব করা, তাদের হাতে একটু বাড়তি পয়সা তুলে দেওয়া, জীবনটাকে আরো একটু সুন্দর করে দেওয়ার, সেখানে সবাই মিলে একসাথে মিলে এই নতুন যে উৎসব আমরা সেই উৎসবে সামিল হব বলে মনে করছি। বেশ, ধন্যবাদ সুপর্ণবাবু আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। একাধিক বিষয়ে কিন্তু তথ্য আপনার থেকে পেলাম আমরা যে খবরের দিকে বা যে ইঙ্গিতের দিকে আমরা নজর রাখছি যে আজ থেকে নয়া জিএসটি প্ল্যান লাগু হলো এবং এতেই সাধারণ মানুষ উপকৃত হবেন। এতক্ষণ আমরা কথা বলছিলাম সুপর্ণ মৈত্র, বিশিষ্ট অর্থনীতিবিদ, এবং তিনি কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খ প্রতিটি বিষয় তুলে ধরলেন আদতে কতটা সাধারণ মানুষ লাভবান হবেন, এবং এই জিএসটি প্ল্যান করায় স্টার্ট আপ যারা করবেন, নতুন প্রজন্ম যারা এগিয়ে আসছেন, কিংবা বড় বড় যেসব কোম্পানিগুলো যারা বিদেশে নিজেদের কোম্পানি পরিচালনা করতেন তারা আর বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না, অর্থাৎ ভারতেই নিজেদের কোম্পানি নিজেদের স্টার্ট আপ তারা চালু করতে পারবেন। কারণ কি, যে মেক ইন ইন্ডিয়া বলা হচ্ছে, আত্মনির্ভর ভারত, প্রত্যেকে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই জন্য ভারত সরকারের এই নয়া উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে প্রত্যেকটি ভারতবাসী। একেবারে পুজোর মরশুমে নবরাত্রির সময় বড় পাওনা কিন্তু ভারতবাসীর কাছে এই জিএসটি প্ল্যান আজ থেকে ধার্য করা হলো, এবং আগামী দিনে এই প্ল্যানের আওতায় কিন্তু প্রতিটি সাধারণ মানুষ থাকবেন এবং তারা লাভবান হবেন। তারপরেই কিন্তু এই বিষয়গুলো তুলে ধরবেন। সুপ্রিয়া, একেবারে আমার সহকর্মী যেমনটা বলেছে, আমরা দেখেছি একাধিক বিভিন্ন বিষয়, আমরা দেখেছি একাধিক রাজনৈতিক মতামত আমরা দেখেছি। সেখানে আপনাদের আরেকটি বিষয়, একটি বক্তব্য দেখাবো আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই খিদিরপুর 25 পল্লীতে গিয়ে কি বলেছেন এই জিএসটির ব্যাপারে, শুনবো। সুপ্রিয়া, যে বিষয় দিকে নজর রাখছি, মুখ্যমন্ত্রী তো বলেছেন, কিন্তু বিষয়টি উঠছে যেখানে তৃণমূল বলছে আমাদের জন্য এই জিএসটি কম করা হয়েছে এবং বিজেপি বলছে আমাদের জন্য লাগু করা হয়েছে। অর্থাৎ আবারও কিন্তু আমরা সেই যুদ্ধ দেখতে পাচ্ছি, যেখানে বিজেপি বলছে আমাদের জন্য আমরা জিএসটি কম করেছি, অর্থাৎ আমরা দাবি জানিয়েছি, আমরা করেছি, কিন্তু এই জিএসটি লাগু করা সাধারণ মানুষের মধ্যবিত্তের দীর্ঘদিন থেকে পরিকল্পনা ছিল, তারা বারবার দাবি জানিয়েছে। এরপরেই কিন্তু কোথাও না কোথাও ভারত সরকারের এই পদক্ষেপ। কিন্তু এরই মাঝে রাজনৈতিক দলগুলো তারা পিছু পাহাড়ছে না ক্রেডিট নিতে, তারা বলছে আমাদের জন্য এই জিএসটি কম করা হয়েছে, এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু একাধিক মন্তব্য করছে। সেক্ষেত্রে আমরা যদি বিজেপির কথা বলি সুপ্রিয়া, তাহলে আমরা বলবো যে বিহার একদিকে রয়েছে, একদিকে অসম রয়েছে, আমরা জানি সেখানে নির্বাচন রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গেও নির্বাচন রয়েছে, কিন্তু কোথাও না কোথাও বিহারে যেভাবে প্রচার করা হয়েছে জিএসটি কমানো নিয়ে, একেবারে ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হয়েছে, অসমেও একই দৃশ্য দেখতে পেরেছি। কিন্তু কোথাও না কোথাও রাজ্য বিজেপি কি তাহলে কোথাও পিছিয়ে পড়ছে এই অ্যাডভান্টেজ নিতে? তারা কি অ্যাডভান্টেজ নিতে চাইছে না, নাকি তারা কি চাইছে? সেই দিকেও কিন্তু একটি ছোট্ট ইঙ্গিত কিন্তু আমরা দিতে পারি দর্শকদের। সেক্ষেত্রে ফের একবার এই রাজনৈতিকভাবেও যদি আমরা দেখি বিষয়টি, কোথাও না কোথাও রাজ্য বিজেপি কিছুটা হলেও পিছিয়ে পড়ছে।
কারণ সুপ্রিয়া, আমি তোমাকে জানিয়ে রাখবো, তুমি হয়তো জানো বিষয়টি, যে আমরা দেখেছি 12 লক্ষ টাকা যখনই ইনকাম ট্যাক্স কারো হয় তখন শতাংশ যেভাবে আগে জিএসটি নেওয়া হতো তা কিন্তু কম করে দেওয়া হয়েছে, বিনামূল্যে ইয়ে করা হচ্ছে। সেক্ষেত্রে দিল্লিতে আমরা বড় মিছিল দেখতে পেরেছিলাম বিজেপির, কিন্তু এই পশ্চিমবঙ্গে যখন জিএসটি কম করা হলো, অর্থাৎ ভারতে যখন জিএসটি কম করা হলো, পশ্চিমবঙ্গে কোথাও না কোথাও রাজ্য বিজেপি পিছিয়ে পড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন এই বিষয়গুলো শুনবো। বলবো, জিএসটি নিয়ে মনে রাখবেন যেটা হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ক্রেডিট নেই। আমি এটা প্রথম দাবি করেছিলাম চিঠি লিখে, যে ইন্স্যুরেন্স থেকে জিএসটি তুলে নেওয়া উচিত। কারণ আপনারা দেখেছেন আগে জিরেতে জিএসটি ছিল, হিরেতে নয়। এবং অনেক সামান্য ওষুধ, জীবনদায়ী ওষুধ এবং ছোট্ট ছোট্ট জিনিস, এবং আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের 1 পয়সাও এর জন্য খরচ হয়নি। সব টাকাটা গেছে রাজ্য সরকারের কোষাগার থেকে। ক্রেডিট নিচ্ছে একজন আর আত্মনির্ভরতার কথা বলছেন, টাকাটা দেবেন তো? এটা হয়েছে, আমি খুশি, মানুষ সুযোগ পাচ্ছেন, কিন্তু করেছি আমরা। কারণ আমার বাংলার মানুষদের জন্য, বাংলা থেকে আমার 20,000 কোটি টাকার এর জন্য রেভিনিউ লস হবে। যারা প্রচার করছেন টাকাটা দেবেন তো বাংলাকে, 100 দিনের কাজ বন্ধ, আবাসের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলস্বপ্নের টাকা বন্ধ, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ, আবার 20,000 কোটি টাকা রেভিনিউ লস হয়ে গেল। সংসারটা চালাবো কোথার থেকে? কিন্তু তা সত্ত্বেও আমি খুশি যে সুযোগটা মানুষ পেয়েছে, যেখান থেকে হোক আমাদের জোগাড় করতে হবে, কিন্তু মানুষের সুবিধা হয়েছে, এটা আমি বেশি খুশি। কিন্তু এর জন্য দিল্লির সরকারের কোনো কৃতিত্ব নেই, বা কোনো পার্টির কোনো কৃতিত্ব নেই, এটার জন্য রাজ্য সরকারের টাকা গেছে। একেবারে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে, কলকাতার বুকে দাঁড়িয়েই কিন্তু তিনি বললেন যে তিনি এই যে জিএসটি কম করেছে যুব সমাজের ক্ষেত্রেও তিনি বললেন তিনিও অনেকটা খুশি হয়েছেন, কিন্তু তিনি কৃতিত্ব দিলেন রাজ্য সরকারকে, কৃতিত্ব দিলেন নিজের যেসব প্রশাসনিক মানুষজন রয়েছে তাদের উপরে। আমরা তেমনটাই দেখলাম যে পুজো উদ্বোধনে গিয়েই কিন্তু মুখ্যমন্ত্রী জিএসটির যে ব্যাপারগুলো রয়েছে সেই জিএসটির ব্যাপারে কিন্তু তিনি সহমত হলেন। তিনি বললেন হ্যাঁ, প্রত্যেক মধ্যবিত্ত যারা পুজোর আগে ভালোভাবে জিনিসপত্র কিনতে পারবে, জামা কাপড় কিনতে পারবে, খুশির মহড়ায় তারা ভরে উঠবে। নিবেদিতা, তুমি যেমনটা বলে, মুখ্যমন্ত্রী কিন্তু বলেছে যে এই যে শতাংশ কম করা হয়েছে এর ক্রেডিট উনি নিয়েছে। সাধারণ মানুষ তারা কি বলছেন দেখাবো বিশেষ প্রতিবেদন। দেবীপক্ষ থেকে এই দেশ জুড়ে নয়া জিএসটি ব্যবস্থা চালু হলো এবং সোমবার থেকে, অর্থাৎ আজ থেকে থাকবে গোটা দেশ জুড়ে জিএসটিতে তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ 28% এবং 12% স্ল্যাব তুলে নেওয়া হয়েছে। শুধুমাত্র অবশিষ্ট থাকলো 5% এবং 18% জিএসটি। বেশ কিছু সামগ্রীর থেকে ইতিমধ্যে দাম কমছে কোন কোন জিনিসের? দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটির ওপর 0% জিএসটি। প্যাকেট মিল্ক, মাখন, ঘি, তেল, পশু চর্বি, সসেজ, সংরক্ষিত বা রান্না করা মাংস, মাছ, চিনি, পাস্তা, নুডলস, স্প্যাগেটি, চিজ এবং দুগ্ধজাত যাবতীয় পণ্যের ওপর 12% থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে 5%। বাদাম, খেজুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা, আম সহ অন্যান্য ফলের উপরেও জিএসটি কমে হয়েছে 5%। জ্যাম, জেলি, মাশরুম, ইস্ট, সর্ষে, সয়াবিন, ভুজিয়া এবং পানীয় জলের 20 লিটারের বোতলের ওপর থেকে জিএসটি 12% থেকে 5% হয়েছে। 3রা সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে কেন্দ্র এবং রাজ্যের প্রতিনিধিদের নিয়ে জিএসটি কাউন্সিলের বৈঠকে কর ব্যবস্থা সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার 22 সেপ্টেম্বর থেকে তা চালু হলো। উৎসবের মরশুমের মুখে সাধারণ মানুষের হেসেলে স্বস্তি তো বটেই, শিক্ষা, স্বাস্থ্য এমনকি সাজসজ্জা সরঞ্জামেও বেশ খানিকটা ছাড়। কি জানাচ্ছেন ব্যবসায়ী মহল? আমরা কথা বলেছি রায়গঞ্জের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ীর সঙ্গে। প্রথমে আমি ট্রাইব টিভিকে ধন্যবাদ জানাবো যে আপনারা এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের থেকে যেহেতু জিএসটি লাগু হচ্ছে সেই বিষয়টি আপনি সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন একটি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধির কাছ থেকে। যেটা সবচেয়ে বড় খবর যে অত্যাবশ্যকীয় পণ্য, যেটা আমাদের ক্ষুদ্র প্রান্তিক মধ্যবিত্তদের কাছে প্রচণ্ড প্রয়োজনীয় এবং একটা ক্রয় ক্ষমতার বাইরে কিছু কিছু পণ্য ছিল, সেগুলো সাধারণ ক্রেতা, প্রান্তিক ক্রেতা সকলের একটা নাগালের মধ্যে চলে আসবে। জিএসটি স্ল্যাব যে ট্যারিফটা যেটা চেঞ্জ করেছে, প্রচুর 18%, 12%-এর জিনিসও 5%-এ চলে এসে, তাতে
সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে প্রচুর অত্যাবশ্যকীয় পণ্য চলে এসেছে। তাতে আমাদের একটা যেটা ধারণা হচ্ছে, যেভাবে আমাদের দোকানদারগুলো যে ক্রেতা শূন্য অবস্থায় বিভিন্ন দোকানগুলো কাটাতো, সেই জায়গাটায় দোকানদারদের মধ্যে একটা হাসি ফুটেছে যে তাদের ক্রেতার সমাগমটা সেই ব্যবসায় একটা বিরাট এই পুজোর মরশুমে হওয়াতে একটা যেটা সুবিধা হয়েছে, আমাদের বিক্রেতা, আমাদের যারা দোকানদার ব্যবসায়ীবৃন্দ আছেন, ব্যবসায়ীগণ আছেন, তাদের একটা সুবিধা হচ্ছে তারা প্রচুর জিনিস মার্কেট করতে পারছেন, বহু ভ্যারাইটিস তারা পণ্য সামগ্রী তারা দোকানে আনতে পারছেন, যেহেতু তাদের ক্যাপিটাল কম লাগছে পণ্য পারচেস করতে। এই জায়গাটা একটা বিরাট সুবিধা, তারা ক্রেতাদের কাছে বিভিন্ন ধরনের সামগ্রী তারা তুলে ধরতে পারছেন এবং তাতে কিন্তু ক্রেতাদের আকর্ষণ করতে পারছেন এবং ক্রেতাদের মন জয় করতে পারছেন। ক্রেতারাও যেমন ক্রয় করছে, বিক্রেতারাও কিন্তু সেই কারণে বেশি পুঁজি সেভ হওয়ার জন্য কিন্তু তারা ভিন্ন ধরনের মালও তারা দোকানে পক্ষ থেকে সমস্ত ব্যবসায়ী সমাজের কাছে অনুরোধ রাখবো যে আপনারা সরকার যে উদ্দেশ্যে স্ল্যাব চেঞ্জ করেছে জিএসটি, সেই উদ্দেশ্যটাকে সার্থক রূপায়ণ করে সাধারণ মানুষের একাধিক জীবনদায়ী ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, থার্মোমিটার, অক্সিজেন, গ্লুকোমিটারের দাম কমিয়ে এগুলিকে 5% জিএসটির আওতায় আনা হয়েছে। না, আমরা আশা করছি এটা রাখতে পারবে। আমাদের সংগঠন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন BCDA, আমাদের অল ইন্ডিয়া সংগঠন AICD, ওনারা সব কোম্পানির সাথে 16ই সেপ্টেম্বর বসেছিলেন। আমরা বিভিন্ন এইসব যে আপনি যেই কথাটা বললেন, খুব ভালো প্রশ্ন করলেন, যে আমরা চাচ্ছি যে এখন ঠিক আছে কিন্তু হট করে দাম বাড়িয়ে দিল, 10% দাম বাড়িয়ে দিল, তারপরে আবার ওই ছাড়টা তাহলে জনগণের কোনো সুবিধা হবে না। আজকের থেকে GST 2 রিফর্ম হচ্ছে। আজকে সরকারের নির্দেশ অনুযায়ী আমরা BCDA বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বদ্ধপরিকর এই GST 2কে সম্মান জানিয়ে আমরা আমাদের প্রতিটি সদস্যকে, মানে ওষুধের দোকানকে, আমাদের BCDA-র পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে জনগণ জিএসটি সংস্কারের ফলে উৎসবের মরশুমের মুখে সাধারণ মানুষের স্বস্তি। কমার্শিয়ালি যেটা লোক জানে কি যদি মিনিমাম প্রফিট রেখে ম্যাক্সিমাম বিজনেস হয় তাহলে প্রফিট ভলিউমটা অনেক বেশি হয়, এটা আমরা জানি। এটা বিজনেসম্যানদের জন্য খুব ভালো, দে আর ডুইং গুড। এটা তো মানে জেনারেল পাবলিকের জন্য এটা প্রফিটেবল, নো ডাউট, এবং বিজনেসম্যানদেরও জন্য প্রফিট, কেননা ওরা ভলিউমটা বাড়বে বিজনেসে, তো প্রফিটটাও বাড়বে। দাম কমছে মধু, মিছরি, চকলেট, কর্নফ্লেক্স, কেক, পেস্ট্রি, স্যুপ, আইসক্রিম, জিলেটিনের। এগুলির ওপর 18% জিএসটি ছিল, কিন্তু তা 5% নেমে এসেছে। দাম কমেছে বিড়িরও। বিড়ির পাতার ওপর 18% থেকে জিএসটি কমে হচ্ছে 5%। টিভি, এসি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটরের দাম কমছে 28% থেকে এগুলির ওপর জিএসটি কমিয়ে আনা হয়েছে 18%। ছোট গাড়ি 1200 সিসির নিচে পেট্রোল, 1500 সিসি পর্যন্ত ডিজেল এবং এলপিজি বা সিএনজি, 350 সিসির নিচে বাইকেরও দাম কমছে। এখন থেকে এই পণ্যগুলিতে 18% জিএসটি নেওয়া হবে। বিভিন্ন বৈদ্যুতিক গাড়িতে জিএসটি নেওয়া হবে 5%। পেন্সিল, শার্পনার, ছবি আঁকার রং, খাতা, মানচিত্র, চার্ট এবং গ্লোবের মতো শিক্ষা সরঞ্জামের ওপর 0% জিএসটি, জুতো এবং জামাকাপড়ের ওপর 5% জিএসটি প্রযোজ্য। এগুলির দামও আগের চেয়ে কম। টুথপেস্ট, ব্রাশ, ট্যালকাম পাউডার, শেভিং ক্রিম, চুলের তেল, সাবান, বাসনপত্র, ছাতা, বাইসাইকেল এবং বাঁশের তৈরি বিভিন্ন আসবাবপত্রের দামও কমছে। এখন থেকে এগুলির ওপর থাকছে 5% জিএসটি। স্পা, জিম, যোগব্যায়াম কেন্দ্র এবং বিভিন্ন হেলথ ক্লাবের খরচ আগের চেয়ে কমবে। এগুলি থেকে নেওয়া হবে 5% জিএসটি। দাম কমছে সিমেন্ট, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি, সার, ট্রাক্টরের সরঞ্জাম এবং সেলাই মেশিনের। এছাড়া জীবন বীমা ও যে কোনো ধরনের স্বাস্থ্য বীমার ওপর 0% জিএসটি লাগু হচ্ছে। দাম বাড়ছে কিসের? বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট জেট, রেসিং কারের ওপর 40% জিএসটি আরোপ। পান মশলা, বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়ের দাম বাড়ছে। 28% থেকে জিএসটি করা হচ্ছে 40%। সিগারেট, চুরুট এবং তামাকজাত যাবতীয় পণ্যের ওপর 40% হারে জিএসটি নেওয়া হবে। দাম বাড়ছে কয়লার, 5 থেকে 18% হচ্ছে কয়লার ওপর জিএসটি। পাশাপাশি দেশ জুড়ে এই নয়া জিএসটি ব্যবস্থায় পুজোর মরশুমে, দেবীপক্ষের মরশুমে রীতিমতো
একেবারেই মধ্যবিত্তের পকেটে টান না পড়ায় রীতিমতো স্বস্তি নিঃশ্বাস ফেলছে আমজনতা থেকে শুরু করে ব্যবসায়ীরা। ক্যামেরায় বিনয়ের সঙ্গে গৌরবের রিপোর্ট, 5 টিভি বাংলা। উৎসবের মরশুমে জিএসটি কমে যাওয়া মানে নিঃসন্দেহে সাধারণ মানুষের পকেটে কিছুটা টাকা হলেও সঞ্চয় হওয়া, অর্থাৎ মধ্যবিত্তের কথা আমরা বলছি। মধ্যবিত্ত প্রথম থেকেই তারা সঞ্চয়ে বিশ্বাস করে এবং এই পুজোর মরশুমে কিছুটা হলেও সঞ্চয় যদি তাদের হয় তাতে কিন্তু সাধারণ মানুষ এবার লাভবান হবে। সাধারণ মানুষ তাদের নিজেদের পছন্দের জিনিস কিনতে পারবে এবং নিঃসন্দেহে এই পুজো তারা উপভোগ করতে পারবে। এর জন্যই কেন্দ্র সরকারের এই প্রচেষ্টা, এমনটাই কিন্তু বিভিন্ন মহলে ইতিমধ্যে আলোচনা হয়েছে। যেই খবরের দিকে, যে ইঙ্গিতের দিকে আমরা নজর রাখছিলাম, আজ থেকে লাগু হলো দেশ জুড়ে নয়া জিএসটি এবং এতেই সাধারণ মানুষ উপকৃত হবেন। এখন এখানে ইঙ্গিত বিদায় চাইছি। অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আপনাদের সঙ্গে আবারও আমরা যুক্ত হব। ততক্ষণ প্রত্যেকে সুস্থ থাকুন, চোখ রাখুন ট্রাইব টিভি বাংলা ইঙ্গিতে। নমস্কার।